ট্রাম্প জেলেনস্কি তর্কযুদ্ধে ভাঙনের শঙ্কায় ন্যাটো, জার্মানির কণ্ঠে কেন পারমাণবিক সুরক্ষা জোটের তাগিদ। যুক্তরাষ্ট্রে অপমানিত জেলেনস্কিকে 226 পাউন্ড দিল যুক্তরাজ্য, ইউরোপের কি বন্ধু হারা হচ্ছেন ট্রাম্প। দৃষ্টি কাটছে জলাশয়ে দাপিয়ে বেড়ানো অভিনব জলযান, নৌযান না বলে গাড়ি বলছেন কেন উদ্ভাবক। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে যৌথ বৈঠকে অংশ নিতে ভারতে যাচ্ছেন বাংলাদেশের 11 সদস্যের প্রতিনিধি দল। আন্তঃসীমান্ত নদীর পানি বন্টনের জন্য 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে এটি হবে যৌথ কমিটির 86তম বৈঠক। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন। তারা 3 মার্চ কলকাতায় গিয়ে দুদিনের বৈঠক শেষে 5 মার্চ দেশে ফিরবেন। সফরকারী প্রতিনিধিদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার বন্দোবস্ত করতে নির্দেশ দিয়েছে ভারতের কর্তৃপক্ষ। 3 মার্চ বেলা 11:15টায় বাংলাদেশি প্রতিনিধি দল কলকাতা পৌঁছাবে। দুপুরে রওনা দেবেন ফারাক্কার উদ্দেশ্যে। পরদিন তারা ফারাক্কায় গঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন শেষে 5 মার্চ কলকাতা ফিরবেন। দুই দেশের মধ্যে 54টি নদী নিয়ে বছরে একবার এ ধরনের বৈঠকের রেওয়াজ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত সম্পর্কের জেরে কি ভেঙে যেতে পারে পশ্চিমাদের ভরসার সামরিক জোট ন্যাটো। হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই রাষ্ট্রনেতার তর্কযুদ্ধের নতুন সমীকরণ তৈরি হওয়ায় এ আশঙ্কা সামনে চলে এসেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষপাতমূলক আচরণের কারণে যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর আশঙ্কায় বিকল্প মিত্র খুঁজছে ইউক্রেন। এমন অবস্থায় ইউরোপের পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হবে তা এখনো অনিশ্চিত। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির নাটকীয় তর্কযুদ্ধ সেখানেই শেষ হয়নি। আমেরিকা ছাড়িয়ে ইউরোপেও ছড়াচ্ছে এর রেশ। দুই রাষ্ট্রপ্রধানের সংলাপের জের নাড়িয়ে দিচ্ছে দুর্বল হয়ে পড়া অনেক আন্তর্জাতিক জোট সম্পর্কের ভিত্তি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের রাশিয়া প্রীতির কারণে বিশ্ব রাজনীতির মঞ্চে দেখা দিচ্ছে নতুন সমীকরণ। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতেও লেগেছে সংকটের ধাক্কা। বিভিন্ন সময় ন্যাটোকে অচল বলে দাবি করে এসেছেন ট্রাম্প। ইউক্রেন ইস্যুতে মিত্রপক্ষের অবস্থান ভিন্নতার কারণে প্রকাশ্যে উঠে আসছে নানামুখী দ্বন্দ্ব। এর ফলে শেষ পর্যন্ত কি ভেঙে যাবে পশ্চিমা জোট? রাশিয়াকে বন্ধু বানিয়ে ইউরোপকে পরিত্যাগ করবেন ট্রাম্প? তাহলে কি পুতিনের ইচ্ছামতোই নির্ধারিত হতে যাচ্ছে বর্তমান যুদ্ধের গতিপথ? সম্প্রতি জেলেনস্কির উপর ট্রাম্পের অসম্মানজনক আচরণ ও চেঁচামেচির বিষয়টি আকস্মিক মনে হলেও বহুদিন থেকেই দুই নেতার মাঝে ছিল তিক্ততার সম্পর্ক। 2019 সালের 25 জুলাই এক ফোনালাপ থেকে শুরু হয় সমস্যা। অভিযোগ ওঠে জেলেনস্কির উপর চাপ প্রয়োগ করে ট্রাম্প তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরুর চেষ্টা করেছেন। এই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শুরু হয় অভিশংসন প্রক্রিয়া। চাপ অনুভবের বিষয়টি জেলেনস্কি স্বীকার না করলেও তখন থেকেই তাদের মধ্যে বপন হয় অবিশ্বাসের বীজ। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার বিষয়টি ডোনাল্ড ট্রাম্প কখনোই সমর্থন করেননি। তিনি এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে একজন স্বৈরশাসক হিসাবে আখ্যাও দিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার কিছুদিন পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন ট্রাম্প। ইউক্রেনকে বাদ দিয়ে শুরু করেন শান্তি আলোচনা। এমন পদক্ষেপ অবাক করে জেলেনস্কি সহ ইউরোপীয় মিত্রদের। অবস্থা দেখে মনে হচ্ছে ইউক্রেনের বিরল খনিজ সম্পদে ভাগ বসানো ও সহায়তার অর্থ আদায় ছাড়া আর কোনো কিছুর প্রতি মনোযোগ দিতে রাজি নন ট্রাম্প। রাশিয়া ও তার পশ্চিমা বিরোধী মিত্রদের কাছ থেকে নিরাপত্তার স্বার্থে প্রতিষ্ঠিত হয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো। কোনো সদস্য রাষ্ট্রের উপর শত্রুর আক্রমণ ঠেকাতে একযোগে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থাটি। বিভিন্ন সময় এই সামরিক জোট থেকে আর্থিক সহায়তা হ্রাস করার হুমকি দিয়ে এসেছেন ট্রাম্প। এর আগে তিনি মন্তব্য করেছিলেন, ন্যাটোভুক্ত কোনো দেশ সংস্থাটির বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের উপর হামলা চালাতে রাশিয়াকে উৎসাহিত করবেন তিনি। ইউক্রেন সংকটে ন্যাটোর প্রতি ট্রাম্পের ক্রমবর্ধমান বিরূপ মনোভাব সংকটের দিকে ঠেলে দিচ্ছে ইউরোপকে।
ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে সম্পর্কের টানাপোড়েন, ন্যাটো জোটের সঙ্গে ট্রাম্পের বিরোধ এবং পুতিনের সঙ্গে ট্রাম্পের উষ্ণ সম্পর্কের জেরে তৈরি হতে পারে সংকটের নতুন ঝড়। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন হারাতে যাচ্ছে তার সবচেয়ে শক্তিশালী মিত্রের সমর্থন। বিকল্প হিসাবে ইউরোপের দিকে ঝুঁকতে পারেন জেলেনস্কি। তবে নিজেদের হিসাব নিকাশে ব্যস্ত ইউরোপের আশ্বাস ঠিক কতটা কাজে আসবে ইউক্রেনের সেটা এখনো পরিষ্কার না। এমন পরিস্থিতিতে সঠিক কূটনৈতিক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আরও বাড়বে ইউক্রেন ও ইউরোপের বিপদ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে ইউরোপের দেশগুলোকে পারমাণবিক সুরক্ষা জোট গড়ার আহ্বান জানিয়েছে জার্মানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ইউরোপ ও ন্যাটো জোটের সাথে দূরত্ব তৈরির হুমকিতে এই আহ্বান জানানো হলো। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে ইউরোপের পরমাণু অস্ত্রধারী দেশগুলোকে জোটের অন্য সদস্যের পাশে দাঁড়াতে বলেছেন জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। হিজল জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পরমাণু অস্ত্র নির্ভর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কি বাঁচতে পারবে ইউরোপ? ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র ইউরোপের ব্যাপারে নীতি বদলের ফলে ক্রমশ বড় হয়ে দেখা দিচ্ছে এই প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি সহায়তা না করে আর রাশিয়ার মতো পরমাণু অস্ত্রধারী বৃহৎ দেশগুলো হামলা চালায়, ইউরোপের পক্ষে প্রতিরোধ গড়ে তোলাই কঠিন হবে। ওইসব সুপার পাওয়ারের তুলনায় গোটা ইউরোপের পরমাণু অস্ত্রের মজুদ নেহাতই সামান্য। বেশিরভাগ দেশেরই নেই পরমাণু সুরক্ষা। এ অবস্থায় ইউরোপের পরমাণু অস্ত্রধারী দেশগুলোকে অন্যদের সুরক্ষা দিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। ইউরোপের সবগুলো দেশকে নিয়ে বৃহত্তর পারমাণবিক সহযোগিতা জোট গড়ে তোলার প্রস্তাব তুলছেন তিনি। তার মতে, ট্রাম্পের বৈরী নীতির মুখে এই অঞ্চলকে প্রতিরক্ষা খাতে স্বনির্ভর করতে হলে এটি প্রয়োজন। এদিকে পশ্চিম ইউরোপে কেবল ফ্রান্স ও যুক্তরাজ্যই পরমাণু অস্ত্রধারী দেশ। এরই মাঝে মার্জের পরমাণু সুরক্ষা বিনিময়ের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ফ্রান্স। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লুকার্নু জানিয়েছেন, ফ্রান্সের পারমাণবিক প্রতিরক্ষা একান্তই ফ্রান্সের এবং তাই থাকবে। কখন এই অস্ত্র ব্যবহার করা হবে এককভাবে প্রেসিডেন্টই সেই সিদ্ধান্ত নেন। এ অবস্থায় ইউরোপের অন্য দেশগুলোকে সুরক্ষা দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী। এদিকে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাজ্যের হাতে পরমাণু প্রতিরক্ষা থাকলেও তা বড় অংশে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। ওয়ারহেড ও মিসাইলের জন্য ওয়াশিংটনের মুখাপেক্ষী তারা, ফলে স্বনির্ভর নয়। স্টকহোম ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে বর্তমানে ফ্রান্সের মজুদে আছে ২৯০টির মতো পারমাণবিক ওয়ারহেড। যুক্তরাজ্যের হাতে আছে মাত্র ২২৫টি। অন্যদিকে রাশিয়ার একার মজুদেই আছে ৫৬০০ পারমাণবিক ওয়ারহেড। চীনের মজুদ প্রায় ৫০০। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছে আছে ৩৭০০র কিছু বেশি ওয়ারহেড। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র পাশে না থাকলে স্বল্প মজুদ দিয়ে ফ্রান্স ও যুক্তরাজ্য চাইলেও ইউরোপের দেশগুলোকে পরমাণু সুরক্ষা দিতে পারবে না। এরপরও ইউরোপের দেশগুলোর মাঝে পরমাণু সহযোগিতা জোট করতে সম্মত হলে ফ্রান্স চাইবে প্রভাব বিস্তার করে তা নিজের শর্ত মাফিক সাজাতে। এমনকি তাতে করেও মিলবে না যথাযথ সুরক্ষার গ্যারান্টি। হিজল জুবায়ের, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অপমানিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সাদরে বরণ করে নিচ্ছেন ইউরোপের নেতারা। এর মধ্যে যুক্তরাজ্য সফরে যাওয়া জেলেনস্কির সাথে বৈঠক করে ইউক্রেনকে ২২৬ কোটি পাউন্ডের সামরিক সহায়তা দেওয়ার চুক্তি সই করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের ফাটলের ইঙ্গিত দিচ্ছে কি এসব পদক্ষেপ? ইউক্রেন ইস্যুতে ইউরোপের বন্ধুহীন হওয়ার পথে কি এগুচ্ছে ট্রাম্প? বিস্তারিত ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। বিশ্ব রাজনীতির মোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলবে এমন সাধ্য আছে কার? তবে এবার সেটি করে দেখিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওভাল অফিসে ট্রাম্পের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে নজিরবিহীন সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি। ইউরোপের প্রভাবশালী নেতারা যা চিন্তাও করতে পারেন না সেটি করে দেখিয়েছেন জেলেনস্কি। আর তাই হয়তো ইউরোপের মাটিতে ফিরেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তিনি, যা স্পষ্টভাবেই ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার একজোট হচ্ছে ইউরোপের নেতারা।
ইউরোপের সাথে ট্রাম্প প্রশাসনের টানাপোড়েন মূলত শুরু হয় গত 18 ফেব্রুয়ারি। সেদিন সৌদি আরবের রিয়াদে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনকে ছাড়াই আলোচনায় বসে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। অসঙ্গত এই আচরণ একদমই মেনে নিতে পারেননি ইউরোপের নেতারা। তখন থেকেই গুঞ্জন চলছিল ইউক্রেন ইস্যুতে একজোট হচ্ছে ইউরোপের দেশগুলো। তবে ওভাল অফিসে ঘটে যাওয়া নাটকীয় ঘটনার পর অনেকেই মনে করছেন সেই গুঞ্জনই এখন বাস্তবে রূপ নেওয়া সময়ের ব্যাপার মাত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর শনিবার লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করেন জেলেনস্কি। এরপর 10 নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছালে জেলেনস্কিকে বুকে জড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পরে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ সময় স্টারমার বলেন, যতদিন প্রয়োজন আমরা ইউক্রেনের পাশে থাকব। বৈঠকের পর ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে দেশটিকে £2.5 বিলিয়ন ঋণ দেওয়ার ব্যাপারে সম্মত হয় যুক্তরাজ্য। এ সময় জেলেনস্কি যুক্তরাজ্য ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এমন অংশীদার ও বন্ধু পেয়ে আমরা গর্বিত। শুধু যুক্তরাজ্য নয়, ইউক্রেনের পাশে একে একে দাঁড়াচ্ছে ইউরোপের অন্যান্য প্রভাবশালী দেশগুলো। ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার পরই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনে কথা বলেন জেলেনস্কি। এরপর এক বিবৃতিতে ম্যাক্রো ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এখানে আগ্রাসনকারী হল রাশিয়া আর হামলার শিকার হল ইউক্রেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস বলেছেন, ইউক্রেনকে আশ্বস্ত করে বলছি তারা জার্মানি এবং ইউরোপের ওপর নির্ভর করতে পারে। এছাড়া ইউক্রেনকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন পোল্যান্ড, লিথুনিয়া ও স্পেনের নেতারা। তবে ইউরোপীয় নেতাদের মধ্যে সবচেয়ে কড়া ভাষায় বিবৃতি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, এটি এখন পরিষ্কার যে মুক্ত বিশ্বের নতুন একজন নেতা প্রয়োজন। ইউরোপ ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং নিউজিল্যান্ডের নেতারা জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন। ওভাল অফিসের ঘটনার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের ছাড়া বিশ্ব নেতাদের প্রায় সবাই জেলেনস্কির সাহসিকতার প্রশংসা করেছেন। এমনকি ট্রাম্পের সমালোচনা করেছেন খোদ যুক্তরাষ্ট্রেরই অনেক রাজনীতিক। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ইউক্রেন যুদ্ধ হয়তো শিগগিরই থেমে যাবে। তবে এই ইস্যুকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন এক মেরুকরণ দেখতে যাচ্ছে বিশ্ববাসী। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই পোশাক নিয়ে সাংবাদিকের আপত্তিকর প্রশ্নের মুখে পড়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানিয়ে চলছে ব্যাপক তর্ক বিতর্ক। কেন স্যুট পরেননি ইউক্রেনের প্রেসিডেন্ট? তার কি একটি স্যুটও নেই? প্রেসিডেন্ট জেলেনস্কি তাৎক্ষণিক জবাব দিয়ে পরিস্থিতি সামাল দিলেও এর রেশ ডালপালা ছড়াচ্ছে। আলোচনায় ঘুরে ফিরে আসছে, কোন দেশের প্রেসিডেন্টকে কি এই ধরনের প্রশ্ন করা যায়, বিব্রতকর পরিস্থিতিতে ফেলা যায়? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে বৈঠকের জন্য উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন সময় সাংবাদিকের কাছ থেকে জেলেনস্কিকে উদ্দেশ্য করে ছোড়া হলো আজব এক প্রশ্ন। জেলেনস্কিকে আক্রমণ করে বলা হলো, কেন তিনি স্যুট পরেননি? তার কি কোনো স্যুট নেই? আপনি কেন স্যুট পরেননি? আপনি একটি অফিসের সর্বোচ্চ মর্যাদার আসনে বসেছেন, কিন্তু কোনো স্যুট পরেননি। আপনার কি কোনো স্যুট নেই? অফিসের মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল না হয় অনেক আমেরিকান আপনাকে নিয়ে সমস্যায় আছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাংবাদিকের এমন বিব্রতকর প্রশ্ন কৌশলে উত্তর দিলেন। বললেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হলে তিনি একটি যথাযথ পোশাক পরবেন। সাংবাদিককে খোঁচা দিয়ে জেলেনস্কি বলেন, পোশাকটি হয়তো সাংবাদিকের পরনের পোশাকের মতো হতে পারে অথবা আরো উন্নত কিছু। আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হলে একটি যথাযথ পোশাক পরব। সেটি আপনার পোশাকের মতো হতে পারে অথবা আপনার পোশাকের চেয়ে আরো উন্নত কিছু হতে পারে। আমি জানি না, সেটি সস্তা কিছু হতে পারে। সাংবাদিকের এমন প্রশ্ন ঘিরে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিশ্লেষকদের মতে, একটি দেশের সর্বোচ্চ নেতাকে এই ধরনের প্রশ্ন করা মানহানিকর। প্রতিটি দেশের পোশাকে কিছুটা ভিন্নতা থাকে, সেটি দেশের সাধারণ মানুষ থেকে সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির মধ্যেও দৃশ্যমান হয়। তাই যে কোনো পরিস্থিতিতে এই ধরনের প্রশ্ন আপত্তিকর বলে মত বিশ্লেষকদের। ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বাকবিতণ্ডা ঘিরেও চলছে নানা সমালোচনা। বিভিন্ন গণমাধ্যমের দাবি, জেলেনস্কির পোশাকের কারণেই চটেছেন ট্রাম্প। এর আগে হোয়াইট হাউসে জেলেনস্কির গাড়ি থেকে নামার সময়ও ট্রাম্পের প্রথম মন্তব্য ছিল পোশাক নিয়ে। ট্রাম্প জেলেনস্কিকে উদ্দেশ্য করে বলেন, ওই দিন তিনি বেশ সেজেগুজে এসেছেন। এটিও কি কোনো খোঁচা ছিল কিনা
এমন প্রশ্ন অনেকের। In 2 ways, of course, yes. It's going to be a very শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। scam. Hillary Clinton. অস্ত্রবিরতি ঘোষণা অমান্য করে অস্থিতিশীলতা অব্যাহত রাখলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের বিরুদ্ধে আবারও কঠোর দমন অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পিকেকে আনুষ্ঠানিকভাবে অস্ত্রবিরতির ঘোষণার দিনই প্রেসিডেন্ট এরদোয়ান এমন হুঁশিয়ারি দিলেন। নিহত সেনা সদস্যদের পরিবারের সম্মানে ইস্তাম্বুলে এক নৈশভোজে বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান বলেন, যুদ্ধবিরতির সুষ্ঠু বাস্তবায়নে সার্বিক সহায়তার মন মানসিকতার পাশাপাশি কঠোর পদক্ষেপের জন্য সদা প্রস্তুত আছে তুরস্ক। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন অগ্রগতির জন্য যুদ্ধবিরতির সুষ্ঠু বাস্তবায়নে পিকেকে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গত শনিবারে যুদ্ধবিরতির ঘোষণার মধ্য দিয়ে সামরিক বাহিনীর সাথে চলা দীর্ঘ 40 বছরের সংঘাতের ইতি টানার বার্তা দিয়েছে পিকেকে। গত বৃহস্পতিবার পিকেকের কারাবন্দী নেতা আব্দুল্লাহ ওজালান তার সংগঠনের সদস্যদের প্রতি অস্ত্র সমর্পণের আহ্বান জানান। পাশাপাশি সংগঠনটিকে বিলুপ্ত ঘোষণা করে তুর্কি সরকারের সঙ্গে তাদের দীর্ঘদিনের সংঘাতের প্রতি ইতি টানারও আহ্বান জানিয়েছেন তিনি। গা শিউরে ওঠা ভয়ঙ্কর এক দৃশ্যের সাক্ষী হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির অধিবাসীরা। ডানায় আগুন নিয়ে উড়ে চলা বিমানের দৃশ্য মোবাইলে ভিডিও করেছে অনেকে। মোবাইলে রেকর্ড করা একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। ডানায় আগুন নিয়ে উড়ে চলা ফ্লাইটটি ফেডেক্সের কার্গো বিমান। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ FAA জানিয়েছে, পাখির ধাক্কায় বিমানের ইঞ্জিনের একপাশে আগুন ধরে যায়। বিমানটি নিউ ইয়র্ক বিমানবন্দরে জরুরি অবতরণ করলে উদ্ধার কর্মীদের তাৎক্ষণিক চেষ্টায় প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে। পাখির ধাক্কায় বোয়িং 767 মডেলের বিমানটি নিউ ইয়র্ক বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যে একপাশের ইঞ্জিনে আগুন নজরে আসে। বিমানটি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানা পুলিশ শহরে যাচ্ছিল। 4 চাকার গাড়ি হলেও চলে পানির উপর। সামাজিক মাধ্যমে ভিডিও দেখে কৃত্রিম বুদ্ধিমত্তার দিয়ে তৈরি মুভির সিকোয়েন্স মনে হলেও এমন গাড়ি বাস্তবে ঘুরে বেড়াচ্ছে মিশর সহ বিশ্বের বিভিন্ন দেশের নদী আর সাগরে। ইউরোপ, আমেরিকা নয়, জলচর এই গাড়ি তৈরি হচ্ছে ঐতিহাসিক পিরামিডের দেশ মিশরে। বিস্তারিত চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্টে। কোনো জাহাজ বা স্পিডবোট নয়, বরং নদীর বুকে প্রবল গতিতে ছুটছে গাড়ি। মুক্ত বিহঙ্গ যেভাবে পাখা মেলে আকাশে ওড়ে, তেমনভাবেই এই গাড়ি ছুটছে পানির বুক চিরে। নেই কোলাহলপূর্ণ রাস্তা বা যানজটের চিন্তা। 4 চাকার গাড়ি রাস্তায় ছুটতে পারে, কিন্তু জলে চলা কি সম্ভব? অসম্ভব মনে হলেও এমন গাড়িই তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন মিশরের গাড়ি প্রস্তুতকারী সংস্থা জেটকার ক্রোম। আর ঐতিহাসিক নীলনদের বুকে এই গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মিশরের উদ্যোক্তা করিম আমিন। দেখতে হুবহু গাড়ি হলেও 4 চাকার নৌকা বললেও ভুল হবে না। পানিতে ছুটতে সক্ষম এই গাড়ির বহরে নানা আকৃতির জীবও রয়েছে। নানা রং, হরেক ডিজাইন এই জলযানগুলোকে করে তুলেছে আরও বেশি দৃষ্টিনন্দন, যা উঠে আসছে বিশ্বের গণমাধ্যমগুলোর সংবাদ শিরোনামে। এতে যুক্তরাষ্ট্র, ভারত সহ বিশ্বের দেশে দেশে এই উদ্ভাবনের চাহিদা বাড়ছে হু হু করে। আমি গর্বিত যে এই গাড়িটি সম্পূর্ণ স্থানীয়ভাবে তৈরি করতে পেরেছি। নিজ দেশে তৈরি গাড়ি যখন নিজ দেশে নদী সাগরে চলতে দেখি, তখন খুবই আনন্দিত বোধ করি। يعني كل المنتج بتاعنا هو كله هاند ميد بيكون পানির ওপর চলতে পারে এমন যান নিয়ে আগ্রহের কমতি ছিল না করিম আমিনের। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে 2 বন্ধুকে সাথে নিয়ে 2019 সালে জলচর গাড়ি তৈরির প্রকল্প হাতে নেন। বিনিয়োগ করেন $50,000। মিশরের উত্তর উপকূলে কয়েকটি গাড়ি নিয়েই শুরু হয় তার জলচর গাড়ি উদ্ভাবন আর প্রচারের সংগ্রাম। ধীরে ধীরে পুরো বিশ্বে পরিচিতি পেতে শুরু করে তার আবিষ্কার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আরও অবাক করার বিষয় হলো, এই যানে ব্যবহার করা সব যন্ত্রাংশ তৈরি হচ্ছে মিশরেই। যন্ত্রাংশ মিশরে তৈরি হলেও ইঞ্জিন আমদানি করা হচ্ছে জাপান থেকে। আমার খুব কাছের মানুষও বিশ্বাস করে না যে গাড়িটি সম্পূর্ণভাবে মিশরে তৈরি। আমরা নিজ হাতে সব যন্ত্র তৈরি করি, এর কাঁচামালও স্থানীয়। শুধু ইঞ্জিন ছাড়া আর এমন কিছু নেই যা মিশরে তৈরি হয় না। كل الجزر اللي هي على المياه الحمد لله تقريبا عندنا فيها عربيات حول العالم। এই গাড়ির গ্রাহকদের জন্য রয়েছে অভিনব সুযোগ সুবিধা। চাহিদা অনুযায়ী এতে উচ্চ ক্ষমতার ইঞ্জিন যেমন যুক্ত করা যায়, তেমনি ইঞ্জিনের উচ্চতা, আকার সবকিছুই নির্ধারণ করে দিতে পারেন গ্রাহক। সুযোগ রয়েছে পছন্দ মতো রং নির্বাচনেরও। এক একটি গাড়ি তৈরি করতে সময় লাগে কমপক্ষে 20 দিন। সম্ভাব্য দাম $20,000 থেকে $40,000।
এ পর্যন্ত 950টি জলচর গাড়ি তৈরি করে বিভিন্ন দেশে বিক্রি করেছেন করিম আমিন। স্বপ্ন বাস্তবায়নের পথে সৌভাগ্যের দমকা হাওয়ায় জলচর গাড়ি তৈরির প্রকল্পে বিনিয়োগ মাত্র 5 বছরে 50,000 থেকে বেড়ে দাঁড়িয়েছে $50 লাখ। বর্তমানে ইউরোপ, আমেরিকা, কানাডা, স্পেন, ফ্রান্স, গ্রিস সহ আরও 70টি দেশে দাপিয়ে বেড়াচ্ছে করিম আমিনের জলচর গাড়ি। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রমজান শুধু একটি নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকার মাস নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্বের অনন্য এক দৃষ্টান্ত। পবিত্র এই মাসকে কেন্দ্র করে বিশ্বের দেশে দেশে গড়ে উঠেছে বৈচিত্র্যময় আয়োজন। কোথাও সাহারির আগে কামান দাগানো, কোথাও ইফতারের ঐতিহ্যবাহী খাবারের সমারোহ, আর কোথাও রাতভর মসজিদে ইবাদতে মশগুল থাকার অপূর্ব দৃশ্য। মধ্যপ্রাচ্যের সুগন্ধি মশলাদার খাবার, দক্ষিণ এশিয়ার বাহারি ইফতার, আফ্রিকার উষ্ণ আতিথেয়তা বা ইউরোপ আমেরিকার মুসলিম কমিউনিটির সংহতি, প্রতিটি অঞ্চলের রমজান পালন আলাদা আলাদা গল্প বলে। এ নিয়ে ধারাবাহিক আয়োজন দেশে দেশে রমজান। এবারের পর্বে আফগানিস্তান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। পবিত্র এই মাসে দেশে দেশে রোজার প্রস্তুতিতে আছে ভিন্নতা আর বৈচিত্র্য। 99% মুসলমানের দেশ আফগানিস্তান। রমজান ঘিরে দেশটিতে কমতি নেই আয়োজনের। আফগানিস্তানের মসজিদগুলোতে একত্রে ইফতার করেন স্থানীয় মুসলমানরা। এই অঞ্চলের ইফতার তালিকায় থাকে গরু ও খাসির মাংসের কাবাব, নানা রকম তাজা ও শুকনো ফল, বাদাম, ফলের জুস। ইফতার টেবিলে সমাদর পায় এক ধরনের বিশেষ স্যুপ, সুরুয়া, ভেড়ার মাংসের দো পেঁয়াজা। কখনো থাকে কোরমা এ মুর্গ, কোরমা এ গুশফান্দ, সবজি ভর্তি ভাজা রুটি, বোলানি। বিভিন্ন ধরনের পাকোড়া, শিরনি, খোরমার মতো মিষ্টি খাবার থাকে ইফতারের দস্তরখানে। সাথে থাকে পাস্তায় মোড়ানো মাংসের কিমা, মান্টো। ভাপে রান্না করা পেঁয়াজ আর মুরগির পুর ভর্তি ডাম্পলিং জাতীয় খাবারটি আফগানদের বেশ প্রিয় আইটেম। আফগানি আমেজ বজায় রাখতে ইফতারে থাকে কাবুলি পোলাও। সেহরিতে সবজি ও রুটি ছাড়াও গ্রিন টি খাওয়া আফগানদের অভ্যাস। গ্রামাঞ্চলে ইফতারে প্রাধান্য পায় বিভিন্ন রকম শাকান্ন, আলু ও অন্যান্য সবজি। ইফতারের পর বিশ্রাম শেষে তারাবির নামাজে অংশ নেন ধর্মপ্রিয় আফগানরা। মসজিদে মসজিদে চলে খতমে তারাবি। সেহরি থেকে ফজর নামাজের আগ পর্যন্ত কোরআন তেলাওয়াতে মশগুল থাকেন আফগানদের অনেকেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আফগান অঞ্চলে ইসলামের আগমন ঘটে। চলমান অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হওয়ার পাশাপাশি দেশটির জন্য পবিত্র রমজান হোক অর্থনৈতিক সমৃদ্ধির উপলক্ষ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইসলাম ধর্মে মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি পৃথিবীর অন্যতম পবিত্রতম স্থান। আর বিশ্বের সবচেয়ে পবিত্র মসজিদ হিসেবে ধরা হয় মসজিদ আল হারামকে। পবিত্র কাবার চারদিকের এই মসজিদটিকে বলা হয় পৃথিবীর বুকে সৃষ্টিকর্তার উপাসনার জন্য নির্মিত প্রথম মসজিদ। পবিত্র রমজান উপলক্ষে ইমরান মাহমুদের ধারাবাহিক আয়োজন দেশে দেশে মসজিদের প্রথম পর্ব দেখুন আজ। ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্রতম স্থান হচ্ছে মসজিদ, আর সবচেয়ে পবিত্রতম মসজিদ হচ্ছে মসজিদ আল হারাম। পবিত্র কাবার চারদিক ঘিরে যে মসজিদ তাকেই বলা হয় মসজিদ আল হারাম। বর্তমান সৌদি আরবের মক্কা শহরে অবস্থান এই পবিত্র মসজিদটির। পৃথিবীর বুকে মহান আল্লাহর জন্য নির্মিত প্রথম মসজিদই হচ্ছে মসজিদ আল হারাম বা কাবা শরীফ। বলা হয় আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন তখন মহান আল্লাহ জান্নাত থেকে একটি পাথর পাঠিয়ে কাবার স্থান নির্দেশ করেছিলেন। সেই পাথরটি এখনও কাবার এক কোণায় রয়েছে, যাকে আমরা হাজার আল আসওয়াদ বা মক্কার কালো পাথর নামে চিনি। প্রতিদিন 180 কোটি মুসলিম এই কাবার দিকে ফিরেই নামাজ আদায় করেন। হজ ও উমরার জন্য পবিত্র কাবার চারদিকে তাওয়াফ বা প্রদক্ষিণ করতে হয়। অবাক করা বিষয় হচ্ছে কাবার চারদিকে এক মুহূর্তের জন্যেও তাওয়াফ থেমে থাকে না। আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখনও কেউ না কেউ তাওয়াফ করছে পবিত্র কাবা। এমনকি বন্যার সময়ও মানুষ সাঁতার কেটে পবিত্র কাবা তাওয়াফ করেছে। হযরত আদম আলাইহিস সালাম প্রথম কাবা নির্মাণ করেন।
এরপরে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 2130 অব্দে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম কাবা পুনর্নির্মাণ করেন। আগে কাবার চারপাশে খোলা স্থানেই ছিল মসজিদ আল হারাম। পরবর্তীতে একটু একটু করে মসজিদটি নির্মিত হয়। 692 সালে প্রথম এই মসজিদের দেয়াল ও ছাদ দেয়া হয়। 1570 সালে উসমানী সুলতান দ্বিতীয় সেলিমের আমলে সমতল ছাদের পরিবর্তে গম্বুজ ও স্তম্ভ নির্মাণ করা হয়। 1955 থেকে 1973 সালের মধ্যে সাফা ও মারোয়াকে মসজিদ প্রাঙ্গণের ভেতরে নিয়ে আসা হয়। বর্তমানে মসজিদ আল হারামের আয়তন প্রায় 3,56,000 বর্গমিটার। মসজিদটিতে রয়েছে 81টি দরজা, যেগুলো সবসময় খোলা থাকে। মসজিদটিতে একসাথে প্রায় 10 লাখ মানুষ নামাজ আদায় করতে পারেন, আর হজের মৌসুমে এখানে প্রায় 40 লাখ মানুষ উপস্থিত হন। কাবা হচ্ছে মুসলিমদের কিবলা। বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিম যে কোনো নামাজ পড়ার সময় কাবার দিকে ঘুরে পড়তে হয়। প্রথমে কিবলা ছিল জেরুজালেমের মসজিদ আল আকসা, তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর 623 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তন করে কাবাকে নতুন কিবলা হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে আজ পর্যন্ত বিশ্বের 180 কোটি মুসলিম কাবার দিকে মুখ করে প্রতিনিয়ত নামাজ আদায় করে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকা ধন্যবাদ সবাইকে।